নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিডিওতে কথা বলবো বাজেট পূর্ববর্তী কিছু ঘোষণা নিয়ে। তো এই যে ঘোষণা, সেটা একটা বিশেষ সেক্টরের প্রতি এসেছে এবং সেই সেক্টরের স্টকগুলোতে আজকে ভালো তেজিও দেখা গেছে। তো এই যে বাজেট, সেটা কবে হয়? তো এই যে বাজেট, এটা ঘোষণা হয় 1 ফেব্রুয়ারিতে এবং সেই 1 ফেব্রুয়ারি যেদিনই হোক না কেন, মানে মার্কেট যদি এমনি ওপেনিং এর দিনে হয়, মানে সোম থেকে শুক্রবার, তাহলে তো মার্কেট খোলা থাকেই। এবং তার সঙ্গে সঙ্গে ধরুন এই যে 1 ফেব্রুয়ারি এটা শনিবার পড়ে গেল বা রবিবার পড়ে গেল, তবুও কিন্তু সেই দিন এই মার্কেট খোলা থাকে। তো কি কারণে খোলা থাকে? কারণ মার্কেটের যে রিয়াকশন, সেটাও কিন্তু সরকার দেখতে চায়। তো সেই কারণের জন্যই কিন্তু এই দিন মার্কেট খোলা রাখা হয়। তবে বাজেটেই 1 ফেব্রুয়ারি ঘোষণা হচ্ছে মানে এই নয় যে সেদিনই সবকিছু ঠিকঠাক হয়ে যায়। তো তার 3-4 মাস আগে থেকেই তার প্রস্তুতি চলে। এই গভর্নমেন্ট বডির কাছে বিভিন্ন সেক্টর নিয়ে বিভিন্ন প্রস্তাবও যায়। তো স্টক মার্কেটে বিভিন্ন রকমের সেক্টর রয়েছে। তো এগ্রিকালচার রয়েছে, অটো রয়েছে, ডিফেন্স, এরোস্পেস, তার সঙ্গে সঙ্গে রেলওয়ে রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, এনার্জি রয়েছে। তো এরকম বহু সেক্টর পেয়ে যাবেন। তবে এই বাজেটে বিশেষ করে যে গভর্নমেন্ট সেক্টরগুলো রয়েছে, মানে যে সেক্টরগুলো গভর্নমেন্টের উপর নির্ভরশীল, সেগুলো কিন্তু একটু বেশি ফোকাসে থাকে। তো সেরকমই যদি 3খানা সেক্টর নিয়ে কথা বলি যেগুলো গভর্নমেন্টের উপর প্রচন্ডভাবে নির্ভরশীল, সেগুলো কোন কোনগুলো? তো প্রথমে রেলওয়ে, আর এটা তো গভর্নমেন্টের হাতেই থাকবে। তো এই রেলওয়ে সেক্টর ধরুন সারা বছর ধরে ছোটখাটো যে অর্ডারগুলো পাচ্ছে, সেগুলো কিন্তু এই বাজেটেই ঠিক হয়ে যায় যে মোট কত টাকার অর্ডার এই রেলওয়ে সেক্টরটা পেতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে ডিফেন্স সেক্টর, এটা তো পুরোপুরিভাবেই গভর্নমেন্টের হাতে রয়েছে, গভর্নমেন্টের কন্ট্রোলে রয়েছে। গভর্নমেন্ট এটাকে পুরোপুরিভাবেই কিন্তু পরিচালনা করে। এবং আর যদি কথা বলি ইনফ্রাস্ট্রাকচার সেক্টর, তো বড় বড় যে রোড হচ্ছে, ব্রিজ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে রেল, এটাও কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যেই পড়ে যায়। এবং বাকি আরো অনেক সেক্টর রয়েছে, প্রতিটা সেক্টরই কিন্তু গভর্নমেন্টের উপর নির্ভরশীল। তো ধরুন কোন একটা সেক্টর গভর্নমেন্ট যদি তার বিরোধিতা করে, তাহলে কিন্তু সেই যে সেক্টর, সেখানে খুবই খারাপ পারফরমেন্স দেখা যেতে পারে। আবার ধরুন গভর্নমেন্ট কোনো সেক্টরকে খুবই সাহায্য করছে, তাহলে কিন্তু সেই যে সেক্টর এবং তার সঙ্গে সঙ্গে সেই সেক্টরে থাকা যে স্টকগুলো রয়েছে, সেগুলোতে ভালো মুভমেন্ট আমরা কিন্তু দেখতে পাই। তো এই ভিডিওতে কথা বলতে চলেছি এই ডিফেন্স সেক্টরের ভেতরের একটা সেক্টর নিয়ে। এই যে ডিফেন্স সেক্টর, এটা তো একটা বড় সেক্টর, তাই না? এর মধ্যে অনেক কিছু রয়েছে, নেভি রয়েছে, এরোস্পেস রয়েছে, ড্রোন রয়েছে, মিসাইল রয়েছে। তো তাদেরই মধ্যে একটা জিনিস নিয়ে কিন্তু আজকের দিনে ঘোষণা এসেছে, এবং সেটা কি? সেটা হচ্ছে এই ড্রোন। তো এই ড্রোন সেক্টর নিয়ে বড় ঘোষণা কিন্তু আজকে সামনে এসেছে। তবে দেখুন, যেগুলো সামনে আসছে এগুলো কিন্তু সবই রিপোর্টের মাধ্যমে আসছে, এবং ফাইনাল যে জিনিসটা, মানে সেই যে রিপোর্ট, সেগুলো সত্যি হলো কি মিথ্যে হলো, সেইগুলো কিন্তু 1 ফেব্রুয়ারি যেদিন বাজেট ঘোষণা হয় সেদিনই বোঝা যায়। তো এই ড্রোন সেক্টর, এটা বিভিন্ন কাজে ব্যবহার হচ্ছে, গভর্নমেন্টও এটাকে ব্যবহার করছে। ডিফেন্স সেক্টরে এই যে ড্রোন, তার ব্যবহার নিয়মিত বাড়ছে। তো যদি এই ড্রোন সেক্টরের ব্যবহার দেখি, তো কোথায় কোথায় ব্যবহার রয়েছে, তো যদি দেখেন এগ্রিকালচার, এই সেক্টরে কিন্তু ড্রোনের ব্যবহার রয়েছে। তো বিভিন্ন যে এগ্রিকালচার, তাদের হেলথ কেমন রয়েছে, সেক্ষেত্রে ড্রোনের ব্যবহার হয়। তার সঙ্গে সঙ্গে এই যে ফার্টিলাইজার্স, এইগুলো স্প্রে করার জন্য কিন্তু ড্রোনের ব্যবহার হয়। তো বড় বড় যেখানে অনেক জমি থাকে, সেখানে জমির মাঝখানে গিয়ে তো আর কেউ এরকম ফার্টিলাইজার স্প্রে করছে না, সেখানে কিন্তু ড্রোনের মাধ্যমে এগুলো স্প্রে করে দেওয়া হয়। তারপরে মিলিটারি ডিফেন্স, এখানে তো ব্যবহার রয়েছে। তারপরে লজিস্টিক্স অ্যান্ড ডেলিভারি, এইখানেও ড্রোনের ব্যবহার রয়েছে। তো কিছুদিন পরে দেখবেন হয়তো আপনার ঘরে ঘরে বিভিন্ন যে পার্সন, তারা আসছে না, এই ড্রোনের মাধ্যমে আপনি যেগুলো অর্ডার করছেন সেগুলো আপনার ঘরে পৌঁছে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে এই যে মেডিকেল সাপ্লাই, সেটাও কিন্তু হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে এমার্জেন্সি রেসপন্স, তো যেখানে মানুষের গিয়ে সরাসরিভাবে এই উদ্ধার কার্য, ত্রাণ কাজ, এইগুলো চালানো সম্ভব নয়, সেখানে কিন্তু এই যে ড্রোন, তারা এই কাজগুলো অনেক সহজ করে দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার ইন্সপেকশন, এর কাজেও ড্রোনের ব্যবহার রয়েছে। তারপরে এরিয়াল মিডিয়া, তো বিভিন্ন যে বর্তমানে সিনেম্যাটিক শট নেওয়া হয়, ফিল্ম মেকিং হয়, অনেক যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তো যারা এরকম ভিডিও শুট করে থাকে, তারাও কিন্তু এখন ড্রোনের ব্যবহার করেছে। তার সঙ্গে সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রি, এতে তো ড্রোনের ব্যবহার আগে থেকেই রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এনভায়রনমেন্টাল, কনস্ট্রাকশন, মাইনিং, পাবলিক সেফটি, রিক্রিয়েশন, এই জায়গাগুলোতেও কিন্তু ড্রোনের ব্যবহার রয়েছে। মানে হিউজ পরিমাণে এই যে ড্রোন, সেটা চাহিদা দেখা যাচ্ছে। তো সেই কারণে সরকারও চাইছে এই যে ড্রোন সেক্টর, সেটা এগিয়ে যাক। তো এগিয়ে নিয়ে যেতে গেলে কি করতে হবে? সরকারকে কিছু সাহায্যের হাত এগিয়ে দিতে হবে। তো আজকের দিনে কিন্তু সেরকমই কিছু জিনিস সামনে আসছে। তো এখানে কি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, বাজেট 2026, এবং এখানে এই যে ওয়ার্ডটা, এটা কিন্তু ফোকাসে রাখবেন, লাইকলি, মানে হতে পারে, রিপোর্টের মাধ্যমে এগুলো সামনে আসছে, এগুলো কিন্তু কনফার্ম নয়। তো কি হতে পারে বাজেটে? টু গিভ ড্রোন শক্তি এ বুস্ট থ্রু
ইনসেনটিভ বেসড ম্যানুফ্যাকচারিং স্কিম। তো এই ইনসেনটিভের মাধ্যমে এই যে ড্রোন সেক্টর সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার কিছু স্কিম কিন্তু সামনে রাখতে পারে। তো এই ইনসেনটিভ মানে কি, কোনো সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার যদি কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেয়, মানে টাকা দিয়ে সাহায্য করে, অন্যান্য কিছু স্কিল দিয়ে সাহায্য করে, তো সেটাকে কিন্তু এই ইনসেনটিভ বলা হয়। তো বর্তমানে এই যে ড্রোন সেক্টর, এখানে কিন্তু পিএলআই স্কিম যে সেটা আছে, কিন্তু বর্তমানে যে স্কিমের কথা বলা হচ্ছে সেটা কিন্তু এই পিএলআই স্কিম এর বাইরে হবে, মানে একটা অতিরিক্ত সুবিধা। তো এখানে দেখতে পাচ্ছেন দা বাজেট 2026 ইজ লাইকলি টু অ্যানাউন্স এ ম্যানুফ্যাকচারিং ফোকাসড ইনসেনটিভ স্কিম আন্ডার দ্য ড্রোন সেক্টর ইনিশিয়েটিভ। তো কিসের জন্য? টু অ্যাক্সিলারেটিং ইন্ডিজিনিয়াস প্রোডাকশন অফ আনম্যান্ড এরিয়াল ভেহিকেল। তো এই ইউএভি এটা কিন্তু এই ড্রোনকেই বলা হয়, মানে যেগুলো কোনো রকম মানুষ ছাড়া এরকম উড়তে পারে। কিসের মাধ্যমে করবে? থ্রু এ 2 টায়ার সাবসিডি ফ্রেমওয়ার্ক। তো গভর্নমেন্টের একটা সোর্সের মাধ্যমে কিন্তু এই যে জিনিসটা সেটা সামনে আসছে। তো এই যে ড্রোন ম্যানুফ্যাকচারার রয়েছে তাদের এই লং টার্মের জন্য ফিসকাল যে ব্যাকিং সেটা দেওয়া হবে, তো যার মাধ্যমে ড্রোন কোম্পানিগুলো নিশ্চিন্তে কিন্তু এই ড্রোন সেক্টরে ইনভেস্ট করতে পারবে। তো আগে কি করা হতো? শুধুমাত্র আউটপুট ইনসেনটিভ দেওয়া হতো, মানে তুমি যত পরিমাণে প্রোডাকশন করবে তার উপরে ইনসেনটিভ দেওয়া হতো। কিন্তু বর্তমানে যাতে নিশ্চিতভাবে এই ড্রোন সেক্টরে আরো বেশি করে ইনভেস্ট করা যায়, তার জন্য এই যে ইনসেনটিভ সেটা দেওয়া হবে। তো এই যে স্কিম সেটা 5 বছর ধরে চলতে পারে, তো যেটা আশা করা হচ্ছে। এবং কখন চলবে? দেখতে পাচ্ছেন 16 ফাইন্যান্স এই কমিশন পিরিয়ডে চলবে। তো যেখানে এই ড্রোন সেক্টরকে এই ইনসেনটিভ হিসাবে প্রায় 10,000 কোটি টাকা দেয়া হতে পারে। তো এই যে সোর্সটা রয়েছে তার মাধ্যমে এটা জানা যাচ্ছে যে ফাইন্যান্স মিনিস্টার এই যে প্রপোজাল সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করেছে, এবং যে সোর্সটা রয়েছে তারা এটাও জানিয়েছে এই যে খরচা সেটা কিন্তু পুরো সময়ের জন্য গভর্নমেন্ট বহন করতে পারে। তো এর মাধ্যমে কি হবে? এই যে ড্রোন সেক্টর সেটা বুস্ট পাবে। তো এই ড্রোন সেক্টরে কোন বড় বড় কোম্পানিগুলো রয়েছে যেগুলোকে আপনি ফোকাসে রাখতে পারেন? দেখুন, এই ড্রোন তো অনেক কোম্পানি তৈরি করে। কিছু কোম্পানি রয়েছে শুধুমাত্র এই ড্রোন সেটা তৈরির দিকেই নজর দেয়, আবার কিছু কোম্পানি রয়েছে অন্যান্য জিনিসপত্র তৈরি করে, তার সঙ্গে সঙ্গে এই যে ড্রোন তার কাজও করছে। তো সেরকমই কিছু কোম্পানি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই কথা বলবো জেন টেকনোলজিস লিমিটেড। তো এই কোম্পানিটা ড্রোন তৈরি করে এবং তার সঙ্গে সঙ্গে ডিফেন্স রিলেটেড আরো অনেক জিনিস কিন্তু তৈরি করে থাকে। তো কি করে থাকে? দেখতে পাচ্ছেন ডিজাইন, ডেভেলপ অ্যান্ড ম্যানুফ্যাকচার কমব্যাট ট্রেনিং সলিউশন, এবং তার সঙ্গে সঙ্গে কি কাউন্টার ড্রোন সলিউশন, মানে অ্যান্টি ড্রোন সিস্টেম। তো এই ড্রোন ধরুন বাইরের দেশ থেকে কেউ পাঠালো, তো সেই যে ড্রোন যেটা আসছে সেটাকে তো কাউন্টার অ্যাটাকও করতে হবে। তো তার যে সলিউশন সেটা কিন্তু এই জেনটেক করে থাকে। কোম্পানির এই অর্ডার বুকে দেখতে পাচ্ছেন এই যে অ্যান্টি ড্রোন সিস্টেম এখানে 52% রয়েছে, এবং ট্রেনিং সিমুলেটর এখানে 48% রয়েছে। মার্কেট ক্যাপ কত? 12,567 কোটি। একটা ছোট সাইজের মিড ক্যাপ কোম্পানি। তো স্টক পি দেখছেন 50 রয়েছে, তবে এই যে পি সেটা আরো আগে বেশি ছিল। তো স্টক কিন্তু টপ লেভেল থেকে অনেকটাই ডাউন। যদি 6 মাসেও দেখেন প্রায় 30%-এর কাছাকাছি ডাউন, এবং এক বছরেও যদি দেখেন প্রায় কিন্তু 45%-এর কাছাকাছি ডাউন হয়েছে। তো এক সময় প্রায় এরকম 2600, 2700 এরকম জায়গায় চলে গিয়েছিল, সেখান থেকে কিন্তু অনেকটাই নিচে পড়েছে। তো যদি এখানে পি রেশিও দেখেন বুঝতে পারবেন, এক সময় এই পি প্রায় 635 এরকম জায়গায় চলছিল, সেখান থেকে কিন্তু এখন অনেকটাই নিচে নেমেছে। তারপরে যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, এই প্রোমোটারের কাছে দেখতে পাচ্ছেন 48%-এর উপরে স্টেক রয়েছে, এফআইআই 5%-এর উপরে, ডিআইআই এরাও প্রায় 8%-এর কাছাকাছি রয়েছে, এবং পাবলিকের কাছে রয়েছে 37%-এর কাছাকাছি। তারপর রিজার্ভ এবং সারপ্লাস, তো এই রিজার্ভ এটা অনেকটাই বেড়েছে, দেখতে পাচ্ছেন এর আগে ছিল 444 কোটি, সেখান থেকে প্রায় 4 গুণের কাছাকাছি বেড়েছে 1679 কোটি। লং টার্ম বোরিং কত রয়েছে? এই 40 কোটির লং টার্ম বোরিং রয়েছে। তো এই রিজার্ভের তুলনায় এই যে ধার সেটা কিন্তু কিছুই নয়। তারপরে শর্ট টার্ম বোরিং, মানে যেটা এক বছরের মধ্যে মেটাতে হবে, সেটা কত? 12 কোটি। আর যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের কথা বলি, এটা কত রয়েছে? 839 কোটি। তো কোম্পানির এই ক্যাশ এবং রিজার্ভ দুটোই কিন্তু বেড়েছে। তো এই ট্যাঙ্ক সিমুলেটরের মার্কেট শেয়ার দেখতে পাচ্ছেন 95%, মানে ভারতে যত এই ট্যাঙ্ক সিমুলেটর তৈরি হয় তার 95% কিন্তু এই কোম্পানি তৈরি করে। তারপরে প্রোডাক্ট ওয়াইজ দেখতে পাচ্ছেন এই সেলস অফ সিমুলেটর এখান থেকে 100%। আর কোথায় কোথায় বিজনেস করে? ইন্ডিয়াতে রয়েছে 62%, এবং ইন্টারন্যাশনাল মার্কেটে রয়েছে 37%। তারপরের কোম্পানি আইডিয়া ফোর্স টেকনোলজি লিমিটেড, এটা কিন্তু পুরোপুরিভাবে এই ড্রোন সেক্টরে কাজ করে থাকে, এর অন্য কোনো বিজনেস নেই। তো প্রায় 14.5%-এর কাছাকাছি আজকের দিনে বেড়েছে এই ইনসেন্টিভের খবরটা আসার পরেই। তো এর কাজও দেখতে পাচ্ছেন এনগেজড ইন দ্য বিজনেস অফ ম্যানুফ্যাকচারিং আনম্যান্ড এয়ারক্রাফট সিস্টেম, ইউএএস, মানে ড্রোন সিস্টেমেই কাজ করে থাকে। মার্কেট ক্যাপ কত? ছোট সাইজের কোম্পানি 2096 কোটির মার্কেট ক্যাপ রয়েছে, এবং স্টকটা যবে থেকে লিস্ট হয়েছে ইনভেস্টরদের কিন্তু ভুগিয়েছে। যদি লম্বা চার্ট প্যাটার্ন দেখেন, দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 62%-এর কাছাকাছি ডাউন হয়েছে। তবে যারা আইপিও টাকা লাগিয়েছিল তাদের যে টাকা সেটা কিন্তু প্রায় ডবল হয়েছিল। তারপর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নের কথা বলি, এই প্রোমোটারের কাছে 33% রয়েছে, এই এফআইআই 0.25%,
ডিআইআই 1.49% এবং পাবলিক এদের কাছে কত প্রায় 65%-এর কাছাকাছি। তো ছোট সাইজের কোম্পানি 2000 কোটির মার্কেট ক্যাপ রয়েছে, সেই কারণে এফআইআই এবং ডিআইআই এদের খুবই কম স্টেক রয়েছে। তবে যখন কোম্পানির এই মার্কেট শেয়ার বেড়ে যাবে, মার্কেট ক্যাপ বেড়ে যাবে, তখন কিন্তু এই এফআইআই ডিআইআই এরকম শেয়ার কিনে নেবে এবং কিনবে তখন কাদের থেকে? এই পাবলিকের থেকেই কিনবে। তো দেখতে পাচ্ছেন কোম্পানির প্রমোটার তারা কিন্তু নিজেই স্টেক কিনেছে। এই 29% ছিল, সেখান থেকে প্রায় 4%-এর উপরে বাড়িয়েছে 33.36%। আর কমেছে কাদের? এখানে দেখুন পাবলিকের কাছে কত ছিল 66, 67, 68, সেখান থেকে কিন্তু পাবলিকই বিক্রি করেছে আর কিনে নিয়েছে কোম্পানির প্রমোটার। রিজার্ভ কত রয়েছে? এই 579 কোটি রিজার্ভ। কোম্পানির ধার কিছুই নেই, লং টার্ম বোরোইং এটাও দেখতে পাচ্ছেন শূন্য এবং শর্ট টার্ম বোরোইং এটাও শূন্য রয়েছে। আর কোম্পানির কাছে ক্যাশ কেমন পড়ে রয়েছে? তো কোম্পানির কাছে এখন এই 92 কোটির কাছাকাছি ক্যাশও পড়ে রয়েছে। তো এই আনম্যান্ড এয়ারক্রাফট সিস্টেম এইখানে কোম্পানির 50% মার্কেট শেয়ার রয়েছে। আর কোম্পানির কি কি প্রোডাক্ট রয়েছে? এই আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ইউএভি এখানে 90%, তারপরে স্পেয়ার আইটেম এখানে 5%, তারপরে মেনটেন্যান্স সার্ভিস প্রায় 2%-এর কাছাকাছি এবং অন্যান্য আরো ছোটখাটো কিছু কাজেরা করে থাকে। তবে সবই কিন্তু এই ড্রোনের সঙ্গে যুক্ত। আর কোন কোন সেক্টরে ড্রোন প্রোভাইড করে? তো দেখতে পাচ্ছেন ডিফেন্স সেক্টরে প্রায় 63% এবং সিভিল এইখানে 37% রয়েছে। মানে ডিফেন্স সেক্টরের বাইরে যেসব জায়গায় এই ড্রোন পাঠায়। তারপরের কোম্পানি ড্রোন ডেস্টিনেশন, তো এটাও মূলত পুরোপুরিভাবে ড্রোন সেক্টরের সঙ্গে যুক্ত। তবে স্টকটা আজকে বাড়েনি, এই 66 টাকার কাছাকাছি চলছে। তবে স্টকের দাম দেখে অবশ্যই কিনে নেবেন না, কোম্পানির আগে বিজনেস দেখবেন, এই প্রফিট লস, তারপরে ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো এগুলো সব দেখে কিন্তু তারপরে বিবেচনা করবেন। তো কি কি কাজ করে দেখতে পাচ্ছেন? ম্যানুফ্যাকচারিং ডিলস অ্যান্ড প্রোভাইডস ট্রেনিং অফ ড্রোনস। তো এই ড্রোন তৈরি করে থাকে, তার ডিলও করে থাকে এবং এই ড্রোনের জন্য যে ট্রেনিং সেটাও প্রোভাইড করে থাকে। তো এটাও একদম ছোট কোম্পানি, মার্কেট ক্যাপ 162 কোটি। তো এই ধরনের কোম্পানিগুলোতে কি হয়? প্রচুর উঠাপড়া কিন্তু দেখতে পাবেন। কারণ কি? এতে ধরুন কেউ 5 কোটি টাকা শেয়ার কিনে নিল বা 5 কোটি টাকা শেয়ার বিক্রি করে দিল, তখনই কিন্তু শেয়ারে আপার সার্কিট বা লোয়ার সার্কিট লেগে যেতে পারে। তারপরে এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন কেমন হবে? তো ছোট সাইজের কোম্পানি যেমন হওয়া দরকার তেমনই হবে। প্রমোটার এবং পাবলিক এদের কাছেই বেশি থাকবে। তো প্রমোটার এদের 61% রয়েছে। তবে একটা কিন্তু ভালো যে এত ছোট মার্কেট ক্যাপ রয়েছে, সেখানে কিন্তু প্রমোটার 61%-এর কাছাকাছি শেয়ার ধরে রেখেছে। এফআইআই এদের কাছে কত রয়েছে? এই 2.34%। তো শেষ দুখানা কোয়ার্টারের থেকে এই কোয়ার্টারে কিন্তু অনেকটাই পার্সেন্টেজ বাড়িয়েছে এবং ডিআইআই এদের কাছে বর্তমানে 0। আর পাবলিকের কাছে কত রয়েছে? এই 36%-এর কাছাকাছি। তারপরে কোম্পানির রিজার্ভ, তো এই 35 কোটির কাছাকাছি রিজার্ভ রয়েছে। কোম্পানির ধার কিছুটা বেড়েছে, লং টার্ম বোরোইং 3.95 কোটি হয়েছে। আর যদি শর্ট টার্ম বোরোইং এর কথা বলি, তো কোম্পানির এই শর্ট টার্ম বোরোইং মানে 1 বছরের মধ্যে ধার এটা বেড়ে হয়েছে 12 কোটি। তো কোম্পানির ধার নিচ্ছে, এটা খারাপ নয়। কোম্পানি যদি সেই ধার কাজে লাগিয়ে তাদের ব্যবসাকে আরো উঁচুতে নিয়ে যেতে পারে, সেটা অবশ্যই ভালো। আর কোম্পানির কাছে ক্যাশ কিছু রয়েছে, তো কোম্পানির কাছে প্রায় 17.5 কোটির ক্যাশও কিন্তু এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। তো এই কোম্পানির বিভিন্ন বিজনেস রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন এই ড্রোন পাইলট ট্রেনিং এইখান থেকে 31%-এর কাছাকাছি। তারপরে এই যে এগ্রি ড্রোন প্রে অ্যান্ড ডেমো এইখানে প্রায় 18%-এর কাছাকাছি। ড্রোন সার্ভে অ্যান্ড ম্যাপিং ইনকাম এখানে 16%। তারপরে ড্রোন পার্টস ব্যাটারি সেলস এখানে 14% রয়েছে। ড্রোন কনসালটেন্সি সার্ভিস এখানে 10% এবং এই ড্রোন সার্ভেলেন্স ইনকাম এখানে রয়েছে প্রায় 10%-এর কাছাকাছি। তো ডাইভার্সিফাইড বিজনেস, কিন্তু সবই ড্রোনের উপর নির্ভরশীল। তারপরে একদমই ছোট কোম্পানি ড্রোনাচারিয়া এরিয়াল ইনোভেশন লিমিটেড, তো আজকের দিনে এই খবরে 5%-এর আপার সার্কিট লাগিয়ে দিয়েছে। তবে স্টকটা কিছুদিন আগে প্রায় কিন্তু 40 থেকে 42%-এর কাছাকাছি পড়েছিল। তো সেবি কিছুদিন আগে এই কোম্পানিতে কিছু প্রবলেম খুঁজে পেয়েছিল। তো এই আইপিওতে কিছু কোম্পানি ফ্রড করেছিল, মানে যে কারণে আইপিওর টাকা তুলবে বলেছিল, সেই কারণে কিন্তু সেই যে টাকা সেটা খরচ করেনি এবং তার সঙ্গে সঙ্গে রেভিনিউ ইনফ্লেশন মানে রেভিনিউ বৃদ্ধি দেখিয়েছিল, এরকম কিছু হয়েছিল। তো সেই কারণে কিন্তু স্টক প্রায় 40%-এর কাছাকাছি পড়েও ছিল। তবে এই কোম্পানিটা ড্রোন সেক্টরে কাজ করে থাকে। তো কি কি করে থাকে দেখতে পাচ্ছেন? প্রোভাইডস ড্রোন অপারেটিং ট্রেনিং, তার সঙ্গে সঙ্গে সাপ্লাই অ্যান্ড মেনটেন্যান্স সার্ভিস এবং তার সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্ট কনসালটেন্সি অ্যান্ড ট্রেনিং সার্ভিস এইগুলো প্রোভাইড করে থাকে। এটাও একদম ছোট সাইজের কোম্পানি, 104 কোটি মার্কেট ক্যাপ রয়েছে। এরও সেই শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেম দেখতে পাবেন। এই প্রোমোটার এবং পাবলিক এদের কাছেই বেশি থাকবে। তো এখানে প্রোমোটারের কাছে রয়েছে 28% এবং পাবলিক এদের কাছে রয়েছে এই 71%-এর কাছাকাছি। তবে এখানে দেখতে পাচ্ছেন প্রোমোটার কিন্তু তাদের স্টেক অনেকটাই বিক্রি করেছে। 38% ছিল, সেখান থেকে কমিয়ে করেছে 28%। আর এই পাবলিক এদের ছিল 61%, সেখান থেকে 10% বেড়ে হয়েছে 71%। তো এই প্রোমোটার এরা 10% কমিয়ে দিল এবং কিনলো কারা? এই পাবলিক, এদের কাছে 10% বেড়ে গেল। রিজার্ভ কত রয়েছে? 34 কোটি রিজার্ভ রয়েছে। লং টার্ম বোরোইং এটা নেই, শর্ট টার্ম বোরোইং এটাও 0, মানে ডেপ্ট ফ্রি কোম্পানি রয়েছে। আর কোম্পানির কাছে বর্তমানে 3 কোটির কাছাকাছি ক্যাশও পড়ে রয়েছে। তো কোম্পানির যে রেভিনিউ সেটা কোথা থেকে আসে দেখতে পাচ্ছেন? এই ড্রোন পাইলট ট্রেনিং অ্যান্ড ড্রোন সাপ্লাই সার্ভিস এইখান থেকে 100% আসে, মানে ড্রোনের উপর সরাসরি ফোকাসড একটি কোম্পানি। আর কোথায় কোথায় কোম্পানির বিজনেস রয়েছে দেখতে পাচ্ছেন? স্টেট ওয়াইজ দেওয়া রয়েছে এবং কিছু কান্ট্রিও রয়েছে। তো এই মহারাষ্ট্র এখানে প্রায় 56%, তারপরে অন্ধ্রপ্রদেশ 13%, তামিলনাড়ু 11% রয়েছে, তেলেঙ্গানা 6%,
তারপরে এই সিঙ্গাপুর এখানে 5%, তারপরে আরো অন্যান্য কিছুতে ছোটখাটো বিজনেস এই কোম্পানি করে থাকে। এই কর্ণাটকে রয়েছে 3%-এর কাছাকাছি। মানে এই কোম্পানির কিন্তু এক্সপ্যান্ড হওয়ার যে জায়গা সেটা অনেকটা পড়ে রয়েছে। এই ভারতের মধ্যেই সব রাজ্যে কিন্তু এখন কোম্পানির বিজনেস নেই। তো এই কোম্পানি চাইলে আরো অন্যান্য যে রাজ্য রয়েছে তার সঙ্গে সঙ্গে আরো অন্যান্য যে ইন্টারন্যাশনাল মার্কেট রয়েছে সেখানে তাদের যে বিজনেস সেখানে আরো বাড়িয়ে নিয়ে যেতে পারবে। তো এগুলো কিছু কোম্পানি ছিল যেগুলো সরাসরি ভাবে এই ড্রোনের সঙ্গে যুক্ত, মানে এদের বেশিরভাগ ফোকাস এই ড্রোনের দিকে থাকে। এবং এর সঙ্গে সঙ্গে আরো কিছু বড় বড় কোম্পানি রয়েছে যারা এই ড্রোনের উপরে ফোকাস রাখে। তো সেরকম যদি কিছু কোম্পানি নিয়ে আলোচনা করি, তো প্রথমে যে কোম্পানি সেটা রয়েছে এই সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড। তো এই কোম্পানিও ড্রোন সেগমেন্টে কাজ করে। তো এই কোম্পানি কি ধরনের ড্রোন তৈরি করে, তো এই ধরনের যে ড্রোনটা দেখতে পাচ্ছেন নাগাস্ত্র 1, সেটা কিন্তু এই কোম্পানি তৈরি করে। তার সঙ্গে সঙ্গে এর আরো আপডেটেড ভার্সন রয়েছে, এই নাগাস্ত্র 2 রয়েছে, নাগাস্ত্র 3 আনারও পরিকল্পনা চলছে। তো এই ড্রোনগুলোর কাজ কি, এই ড্রোনগুলো কিন্তু একবারই উড়বে, মানে একবার উড়বে সরাসরি শত্রুপক্ষের যে ঘাঁটি সেখানে গিয়ে সেই যে ঘাঁটি সেটাকে ধ্বংস করে দেবে এবং নিজেও ধ্বংস হয়ে যাবে। তারপরে যদি কথা বলি হ্যাল, এই কোম্পানিতে এয়ারক্রাফটের সঙ্গে যুক্ত রয়েছে, এরও এই ড্রোন সেগমেন্টে কিছু যোগদান রয়েছে। তারপরে বেল, তো এই ডিফেন্স সেগমেন্টের বিভিন্ন যে সিস্টেম সেগুলো এই কোম্পানি তৈরি করে, বিভিন্ন টেকনোলজির সঙ্গে যুক্ত র্যাডার সিস্টেম এই ধরনের জিনিসগুলো করে থাকে। তার সঙ্গে সঙ্গে সরকারেরও অনেক কাজ করে থাকে। বিভিন্ন যে ইভিএম মেশিনে আমরা ভোট দিয়ে থাকি সেই যে ইভিএম সেটাও কিন্তু এই বেল কোম্পানিরাই তৈরি করে থাকে। তো এই বেল কোম্পানি এরও কিন্তু এই ডিফেন্স সেগমেন্টে যোগদান রয়েছে। তারপরে যদি কথা বলি পরশ ডিফেন্স, তো এই কোম্পানিরও ড্রোন কিন্তু আমরা দেখতে পাই। আর এরপরে যদি কথা বলি কংগ্লোমেরেট, মানে বড় বড় বিজনেস যারা এই ড্রোনের সঙ্গেও যুক্ত রয়েছে, সেরকমও কিছু কোম্পানি রয়েছে। তো এই এলএনটি এই গ্রুপটা তো সব সেগমেন্টেই কাজ করে থাকে। এই কোম্পানিও ড্রোন সেগমেন্টে ছোটখাটো কিন্তু অবদান রেখেছে। তারপরে রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজেস লিমিটেড, এই কোম্পানিরও যে ড্রোন সেটা মার্কেটে দেখতে পাওয়া যায় এবং এই কোম্পানিটাও মার্কেটে লিস্ট রয়েছে। এর আরো অনেক জিনিস দেখতে পাবেন, ইলেকট্রিক ভেহিকেল রয়েছে, জামা কাপড়ের বিজনেস রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ড্রোনের বিজনেসও এই কোম্পানি চালিয়ে নিয়ে যায়। এবং তার সঙ্গে সঙ্গে ডিকসন টেক, এটা তো পুরোপুরি টেকনোলজির সঙ্গে যুক্ত। বিভিন্ন যে ইলেকট্রনিক পার্টস সেগুলো কিন্তু এই ডিকসন টেক তৈরি করে থাকে। তো এই ড্রোনেরও যে বিভিন্ন পার্টস হয় সেগুলোতেও কিন্তু এই ডিকসন টেকনোলজি এর অবদান রয়েছে। তো এই কিছু কোম্পানি ছিল যেগুলো আপনাদের সামনে রাখলাম, এগুলোকে কিন্তু অবশ্যই স্টাডি পারপাসের জন্য বিবেচনা করে দেখতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।